আসসালামু আলাইকুম। কেমন আছো আপুরা? আশা করি সবাই ভালো আছো। তো অনেকেই হয়তোবা আ আমার কণ্ঠ শুনে ভয় পাবা। কারণ আজকের কণ্ঠটা আমার একদমই ভালো নেই। আমার পুরা কণ্ঠ মানে গলা একদম বসে গেছে। আমি ঠিকমতো কথা বলতে পারতেছি না, কষ্ট হচ্ছে। এত ঠান্ডা লাগছে, মানে হুট করে আসলে ঠান্ডাটা লেগে গেছে। আমি ঘুম থেকে উঠছি, দেখি যে আমার পুরা গলা বসে গেছে, কথা বলতে পারতেছি না, গলা ব্যথা। মানে আচমকা এরকম অবস্থা হইছে, আমি নিজেও বুঝতে পারিনি। মানে হুট করে ঠান্ডাটা লাগছে। তো যার কারণে আসলে গল্প যে দিব সেই অবস্থাতেই নেই। তারপরেও তোমাদের জন্য ছোট করে একটা গল্প ছাড়লাম যাতে তোমরা বুঝতে পারো। একটু অপেক্ষা করো, গলাটা ঠিক হলে আমি আবার গল্প নিয়ে হাজির হব। তো এইজন্যই আজকে ছোট করে গল্প দিলাম। সবাই একটু অপেক্ষা করো যাতে আমার গলাটা ঠিক হয়ে যায়, তারপর আমি গল্প ছাড়বো। এর আগে গল্প ছাড়বো না, এভাবে আসলে গল্প দেওয়া যায় না। তো চলো গল্পে চলে যাচ্ছি। শুরু করছি সঙ্গীর প্রণয়াশক্তি পর্ব 15, লিখেছেন সুরাইয়া রাফা। ইদানিং প্রায়শই শেষ রাতে ঝড় হয়। প্রখর ঝড়ে গাছপালা ভেঙে চড়ে শহরতলীয় হাইওয়ে রাস্তাঘাট পর্যন্ত ব্লক হয়ে থাকে নিমিষেই। অতঃপর ভোর হতেই সেই ঝড় বৃষ্টি দমে গিয়ে নতুন করে উদীয়মান হয় সোনালি রঙা সূর্যকিরণ। এখন সন্ধ্যা রাত চলমান, তবুও শেষ রাতের ঝড়ের পূর্বাভাস দিয়ে যাচ্ছে হু হু করে এলোপাথারি বইতে থাকা মেঘ ভেজা ঘূর্ণিবায়ু। সেই তীব্র ঝড়ো হাওয়ার উল্টো পথে বাতাস কেটে কেটে এগিয়ে যাচ্ছে কৃত্তিকের ব্ল্যাক মার্সিডিসটা। চারিদিকটা শুনশান নীরবতা বিরাজমান। পুরো রাস্তাটা খালি পড়ে আছে। এই জায়গাটা বরাবরই এমন, সন্ধ্যা হতে না হতেই মানুষজনের আনাগোনা নেমে আসে শূন্যের কোঠায়। ড্রাইভিং সিটে বসে দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে কৃত্তিক নিজেই। ভার্সিটির কিছু জরুরি কাজ সম্পন্ন করে আজকে নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো ফিরেছে সে। চোখে তার ক্লান্তির ছাপ স্পষ্ট। সবসময় সেট হয়ে থাকা আন্ডার কাটিং স্টাইলিশ চুলগুলো এখন এলোমেলোভাবে কপালে পড়ে আছে। ড্রাইভিং করতে করতে প্রায়শই কপালে পড়ে থাকা অবিন্যস্ত চুলগুলোকে এক হাত দিয়ে ব্যাক ব্রাশ করে পিছনে ঠেলছে কৃত্তিক। তবে এই মুহূর্তে ওর ক্লান্ত মুখ ভঙ্গিমা খুব একটা ঠাউর করা যাচ্ছে না। চোখের ভাষায় পড়ার উপায় নেই। দেখলে মনে হবে অনুভূতিহীন নির্জীব এক কাঠের পুতুল, অথচ হাত দুটো চলছে নির্বিঘ্নে। কৃত্তিক যখন স্পিডোমিটারের সর্বোচ্চ গতিতে নিজের গাড়িটাকে বাতাসের বিপরীতে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই খানিকটা ফুসরত দিয়ে ভাইব্রেট ফোনটা সশব্দে বেজে ওঠে ওর। কৃত্তিক কানে ব্লুটুথ লাগিয়ে স্পিডোমিটার গতি সামান্য ধীরে করে ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করতে ওপাশ থেকে অর্ণব হন্তদন্ত হয়ে বলল, ভাই, খবর শুনেছিস? কৃত্তিক শুধালো, কি খবর? গলার আওয়াজে একরাশ উৎকণ্ঠা নিয়ে অর্ণব বলল, নিখিলকে সার্চ করার জন্য পুলিশ সহকারে ওর অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম, কিন্তু নিখিল কোথাও নেই। কোথাও নেই মানে? কোথাও নেই। ভার্সিটি ক্যাম্পাস সায়েন্স টেস্ট টিম কেউ ওর খবর জানে না, কেউ না, এমনকি ওর গার্লফ্রেন্ডরাও না। কোথায় পালালো বলতো এই হতচ্ছাড়া? কৃত্তিক স্পষ্ট আওয়াজে বলল, কোথাও না। কি? অর্ণবের কথার প্রত্যুত্তরে কৃত্তিক বলল, ওকে রাশিয়ান মাফিয়ারা গুম করে নিয়ে গেছে। তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছিল কি না দেখ গিয়ে। এতক্ষণে হয়তো পিস পিস করে ওর লিভার কিডনিগুলো অন্য দেশে পাচার করে দিয়েছে ওরা। কৃত্তিক এমনভাবে নিরুদ্বেগ কথাগুলো বলছিল যেন সামান্য একটা মুরগি কাটার কথা বলে যাচ্ছে। কি আশ্চর্য! কৃত্তিকের কথার অর্ণব আঁতকে উঠে বলল, কি বলছিস? তুই কি করে জানলি এত সব? কৃত্তিক ড্রাইভ করতে করতে ঠোঁটের কোণে একটা বিন্যস্ত কপট হাসি ধরে রেখে বলল, আমি তো ওকে মাফিয়াদের হাতে ধরিয়ে দিয়েছি কৌশলে। অর্ণব তেতে উঠে বলল, এটা মোটেও হেলাফেলার কথা নয় জেকে। ছেলেটা ইয়ং, বুদ্ধিতে গুলিয়ে উঠতে না পেরে ভুল করে বসেছে।
আমরা ওকে আরেকটা সুযোগ দিতে পারতাম, হয়তো শুধরে যেত, নিজের ভুলটা বুঝতে পারতো। তা না, তুই ওকে ডিরেক্ট মৃত্যুর দিকে ঠেলে দিলি। এভাবে কৌশলে আর কত মানুষের মারবি তুই? সেদিন অ্যাক্সিডেন্টের পর জ্যাকসন হসপিটালে ধুকে ধুকে মারা গিয়েছে, আর আজ নিখিল। অর্ণবের কথায় কৃত্তিকের মোটেও হেলদেল হলো না, বরঞ্চ ও নিজের চোয়াল খানা শক্ত করেই বলল, যে যার কর্মফল ভোগ করলে আমার তো কিছু করার নেই। অর্ণব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওদের একমাত্র দোষ কি? ওরা উলুর দিকে হাত বাড়িয়েছিল, তাই তো? কৃত্তিক তীর্যক হেসেই বলল, এক্স্যাক্টলি। এত অবসেশন ভালো নয় যে কে। বাই এনি চান্স তোর এই অতিরিক্ত আসক্তি ওর উপর চড়াও হলে তখন মেয়েটাকে তো রেগে মেগে মেরে ফেলবি তুই। অর্ণবের কথার পাশে কৃত্তিক বলল, কখনো এমন পরিস্থিতি এলে নিজেকে নিজে আঘাত করব আমি, তবু ওকে নয়। আফটার অল শি ইজ মাই প্রপার্টি, হার্টবিট অ্যান্ড মাই এভরিথিং। অর্ণব ফুঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, বুঝেছি, তোকে আবার সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে, নয়তো তুই শুধরাবি না। কৃত্তিক ওর কথার বিরক্ত হয়ে বলল, জ্ঞানদান পর্ব শেষ হলে বল, কলটা রেখে দে, আমি ড্রাইভ করছি। এরপর ওপাশ থেকে কলকাতার পিক পিক আওয়াজ ভেসে এলো কানে। অর্ণব কল রেখে দিলে কৃত্তিক আবারও মন দেয় ড্রাইভিংয়ে। সেদিনের পাহাড়ের ঘটনায় আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল, অথচ গত 1 সপ্তাহে একবারও ওর সাথে দেখা কিংবা কথা কোনোটাই হয়ে ওঠেনি ওর। কারণ গত 1 সপ্তাহ ধরেই শহরের বাইরে ছিল কৃত্তিক। আর আজ যখন সান ফ্রান্সিসকো ফিরে ওরুকে কল দিল, তখন বারবারই ফোনটা বন্ধ বলছে। এতক্ষণ তো কৃত্তিক ভেবেছে ব্যাপারটা খুবই স্বাভাবিক, ফোন বন্ধ থাকতেই পারে, কিন্তু অর্ণবের সাথে কথা বলার পর থেকে ওরুকে দেখার জন্য হৃদয়টা কেমন আনজান করছে ওর। বারবার মনে হচ্ছে দেখানো হোক, অ্যাটলিস্ট ওর তপ্ত নিঃশ্বাসের শব্দটুকু যদি শোনা যেত, তাহলে রাতে অন্তত নিশ্চিন্তে ঘুমানো যেত। খানিকক্ষণ ধরে আকাশ পাতাল ভাবতে ভাবতে মাঝপথে ব্রেক কষল কৃত্তিক, অতঃপর ফোন হাতে নিয়ে দ্রুততার সাথে ডায়াল করলো ওরুর নাম্বারে, কিন্তু না, ওরু কল তুলল না। গত কয়েকবারের মতো এবারও ফোনটা বন্ধ বলছে। এহেন কাণ্ডে কৃত্তিক বেশ বিরক্ত হলো, উগ্র মেজাজটা হুট করেই চড়া হলো ওরুর উপর। রাগের তোপে মনে মনে দাঁত খিঁচে বলল, তোকে একবার চোখের সামনে পেয়ে নেই ওরু, তারপর বুঝবো ফোন বন্ধ করে রাখার শাস্তি কাকে বলে। বারবার কল দিয়েও কোনোভাবে ওরুকে কলে না পেয়ে বিরক্তিতে ফোঁসফাঁস করতে করতে শেষমেশ কৃত্তিক কল লাগালো প্রত্যয়ের নাম্বারে। 2-1 বার রিং হওয়ার পরই কল তুলল প্রত্যয়, তবে ওপাশ থেকে কিছু বলার আগেই কৃত্তিক তড়িঘড়ি করে প্রশ্ন ছুড়ল ওকে, ওর কোনো খবর জানো প্রত্যয়? ওপাশ থেকে বোধহয় প্রত্যয়ের শুষ্ক ঢোক গিলার আওয়াজে ভেসে এলো। অগত্যায় আমতামতা করতে লাগলো ও। প্রত্যয় আমতামতা করছে দেখে কৃত্তিক হুঙ্কার দিয়ে বলল, কি হয়েছে? এরকম মেয়েদের মতো মিনমিন করছো কেন? যা বলার স্পষ্ট ভালোভাবে বলো। হুয়ার ইজ ওরু? প্রত্যয় উল্টো প্রশ্ন করে শুধালো, ভাই আপনি কি ফিরেছেন? কৃত্তিক বলল, হ্যাঁ একটু আগে ফিরেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। প্রত্যয় ভয়ার্ত গলায় গায়ে সই করে বলল, তাহলে বোধ হয় আমাদের একবার ওদের বাসায় যাওয়া উচিত। আমি শুনেছি, না মানে শিওর না, শুনেছি কেবল ওরুর মা মমনা আজমেরি ম্যাম বোধ হয় ওরুকে বিয়ে দিতে চাইছেন। আজ পাত্রপক্ষ দেখতে আসার কথা। প্রত্যয়ের কথা শুনে কৃত্তিকের মাথায় ভলভলিয়ে রক্ত উঠে গেল। নিজের সর্বশক্তি প্রয়োগ করে স্টিয়ারিংটা চেপে ধরে কৃত্তিক গর্জে উঠে বলল, হোয়াট? এমন একটা কথা তুমি আমাকে এখন বলছো? ব্রেন কোথায় তোমার? প্রত্যয় থতমত খেয়ে বলল, মানে আমি নিজে একটু আগে শুনলাম ভাই। কৃত্তিক আর অযথা কথা বাড়িয়ে সময় নষ্ট করল না, তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে স্পিডোমিটারের কাঁটায় 100-র উপর গতি তুলে হাওয়ায় বেগে হুশ করে চলে গেল উল্টো পথে। বাইরে ঝড় হাওয়া ক্ষণে ক্ষণে বেরিয়ে চলেছে। প্রচণ্ড বাতাসের তাণ্ডবে
বারবার জানালার ভারী পাল্লাগুলো বাড়ি খাচ্ছে আর বিকট আওয়াজ তৈরি হচ্ছে। এই দানবীয় শব্দ সইতে না পেরে ওরু এগিয়ে গিয়ে রুমের সবগুলো জানালার গ্লাস টেনে দিল। গ্লাস টেনে দেওয়াতে গ্লাসের সাথে বাতাস বাধাপ্রাপ্ত হয়ে এখন আরো ভয়ানক আওয়াজ তৈরি হচ্ছে রুমের মাঝে। সেদিকে অবশ্য খেয়াল নেই অরুর। ও তো সেই কখন থেকে রুমের দরজায় খিল দিয়ে বসে আছে। চোখের সামনে যে ছোট্ট বেডসাইড টেবিলটা, তার উপর পিচ কালারের জামদানি শাড়ি আর কিছু গহনা রাখা আছে। এগুলো সেই বিকেলে এসে দিয়ে গিয়েছিল অনু। বলেছে সবকিছু পরে রেডি হয়ে থাকতে। সন্ধ্যা নাগাদ রাজের পরিবার আসবে ওকে দেখতে। রাজরা ২ তলায় থাকে, তাই মনে হয় না সন্ধ্যা হওয়ার পর আর দেরি করেছে তারা। বাইরে একাধিক মানুষের কথাবার্তা আর শোরগোল শুনে মনে হচ্ছে সবাই চলে এসেছে এতক্ষণ। অথচ ওরু এখনো কৃত্তিকের দেওয়া পাজামা সেট পরেই বসে বসে ঠোঁট উল্টে কাঁদছে। কিভাবে কি ভেস্তে দেওয়া যায় সেটাই ভাবছে তখন থেকে। এত অল্প বয়সে এরকম সব পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা বোধহয় কল্পনাতেও ভাবেনি ওরু। অথচ যার জন্য এত হৃদয়ের হাহাকার, গত ১ সপ্তাহ ধরে তার কোনো খবরই নেই। ফোন নেই তো কি হয়েছে, একটাবার কি বাসার নিচে আসা যেত না? অভিমান হলো অরুর, বেজায় অভিমান। অভিমানের জোয়ার গলায় আটকে আছে বুক ফাটা কান্নার দল। কৃত্তিকের উপর অভিমানের ঘর যখন পরিপূর্ণ ওর হৃদয়ে, তখনই অরুর মনে হলো, না, এসেছে ভালোই হয়েছে। ভুলেও যদি এখন কাহিনী জানতে পারতো, তাহলে রাজের সাথে সাথে আমাকেও থাপড়িয়ে চাঁদে পাঠিয়ে দিত নিশ্চিন্ত। যা হয় তা বোধহয় ভালোর জন্যই হয়। এবার আজকের দিনটা কোনোমতে বিগড়ে দিতে পারলেই হলো। পরে না হয় রাজকে আমি সবকিছু বুঝিয়ে বলবো, আর তারপর মাকেও। অনুর ভাবনার শুধু ছিল বাইরে থেকে অনুর ডাকে। দরজার বাইরে বারবার করাঘাত করতে করতে অনু বলল, কি রে অরু, রেডি হয়েছিস? দরজাটা খোল, তোকে যেতে হবে তো। অনুর উপস্থিতি টের পেয়ে অরু মনে মনে চিন্তা করলো, আপাকে একবার বুঝিয়ে বললে কেমন হয়? আপাও তো একজনকে ভালোবাসে, ও নিশ্চয়ই বুঝবে। অরু, দরজা খোল, সবাই অপেক্ষা করছে তো। পুনরায় অনুর খাদে নামানো কণ্ঠ কানে এলো। অরুর এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। ভেতরে প্রবেশ করে অরুর এমন অগোছালো বিমূঢ় রূপ দেখে অনুর চোখ কপালে উঠে যায়। ও তৎক্ষণাৎ দরজাটা লাগিয়ে অরুর কাছে এগিয়ে এসে ঝাঁঝিয়ে বলল, রেডি হোসনি কেন এখনো? কি চাইছিস? মা আবারও তোর উপর রেগে গিয়ে অসুস্থ হয়ে পড়ুক? আবারও এতিম হতে মন চাইছে? অরু এবার কান্না ভেজা গলায় অনুকে অনুরোধ করে বলল, আমি এসব দেখাদেখি করতে চাই না আপা, তুই প্লিজ মাকে একটু বোঝা। তোকে আমি সব বলবো, তার আগে তুই কিছু কর। অনু অরুর চিকন বাহুটা শক্ত করে চেপে ধরে বলল, আমাকে কিছু বলতে হবে না। এখানে মায়ের সম্মান জড়িয়ে আছে। মা নিজে ওদেরকে ইনভাইট করেছে তোকে দেখার জন্য, আর এখন তুই বলছিস যেতে পারবি না? অরু কাঁদতে কাঁদতে বলল, যদি বলি আমি কাউকে ভালোবাসি? অরু ভ্রুকুঞ্চিত করে বলল, কে সে শুনি? অষ্টাদশী অপারগ অরু নিজের মায়ের সৎ ছেলের নামটা উচ্চারণ করার সাহস আর পেল না। সব তছনছ হয়ে যাবে সে কথা ভেবে। অরু চুপ হয়ে আছে দেখে অনু খিটখিটিয়ে উঠে বলল, মিথ্যে কথা বলার আর জায়গা পাস না? আমাকে বোকা না বানিয়ে চুপচাপ রেডি হ। আপা বিশ্বাস কর, আমি মিথ্যা বলছি না। তুই কিছু একটা কর আপা। বোনের এরূপ কাকুতি মিনতি দেখে মন গলল অনুর, কিন্তু মায়ের সম্মানেরও তো একটা ব্যাপার আছে। তার উপর মা অসুস্থ। ওস্পারো হয়ে গেলে মায়ের যদি শারীরিক কিছু ক্ষতি হয়ে যায়, এই ভয়ে ততস্থ অনু। তাই ওর নিজের কঠিন সুরটা একটু নরম করে অরুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখ বোন, আগেও বলেছি এখনো বলছি, দেখতে এলেই বিয়ে হয়ে যায় না। ওরা শুধু দেখে যাবে, এই যা। তাছাড়া আজকের দিনটা কোনো মতে চলে গেলেই দেখবি সব সমস্যার সমাধান। পরে না হয় রাজকে একান্তে বুঝিয়ে বলিস তোর সমস্যাগুলো। এখন দেরি না করে চল। মা সে কখন থেকে অতিথিদের সামনে বসে আছে। আপার কথায় বেশ আশ্বস্ত হলো অরু। বুকের ভেতরটা অনেকটাই হালকা লাগছে এখন। ঠিকই তো, আজকের রাতটা মানে
চলে গেলে রাজকে ভালোমতো বুঝিয়ে বললেই হবে। তাহলে রাজই সবকিছু মিটিয়ে ফেলতে পারবে। এসব ভাবতে ভাবতে অরুর কান্নাকাটি একটু ভাটি পড়লে অনু শাড়ি হাতে নিয়ে বলল, আয় পরিয়ে দিই। অনু অরুকে আনতে রুমে গিয়েছে। এদিকে অনবরত কলিং বেলের আওয়াজ ভেসে আসছে তখন থেকে। কি জানি কে এমনভাবে কলিং বেলে চাপছে। অনু ধারে কাছে নেই বলে আজমেরি শেখ এবার নিজেই উঠে গেলেন দরজা খুলতে। অতিথিরা সবাই গোল হয়ে কাউচে বসে আছে, রাজও আছে। অফ হোয়াইট কালারের প্রিন্স কোর্টে তাকে বেশ সুদর্শনই লাগছে। রাজ ছোটবেলা থেকে আমেরিকাতে বড় হয়েছে। ওর পুরো 14 গোষ্ঠী আমেরিকার নাগরিক। সবাই এখানকার বড় বড় ব্যবসায়ী কিংবা চাকরিজীবী। সেই হিসেবে পাত্রী দেখতে আসার কোনোরূপ ত্রুটি রাখেননি তারা, ভরপুর এনেছেন। তার উপর এসেছেও অনেকজন। পুরো বসার ঘর মানুষের গিজগিজ করছে এই মুহূর্তে। ঠিক সেই সময় আগমন ঘটে অনাকাঙ্ক্ষিত একজনের। সে আর কেউ না, মিসেস অরোরা জায়ানের লিগেল গার্ডিয়ান মিস্টার জায়ান কৃতিক চৌধুরী। আজমেরি শেখ দরজা খুলতে চোখের সামনে প্রত্যয়কে দেখতে পায়। প্রত্যয়কে দেখে তিনি ভেবেছেন হয়তো কোনোরূপে অফিসিয়াল কাজের তার আগমন, কিন্তু তারপর পরেই প্রত্যয়ের পেছন থেকে বেরিয়ে আসে আরেকজন। যদিও এটাই প্রথম সাক্ষাৎ, তবু এই লম্বা সুদর্শন ছেলেটাকে চিনতে খুব একটা সমস্যা হলো না আজমেরি শেখের। তিনি কৃতিককে দেখা মাত্রই তাচ্ছিল্য হেসে বললেন, জায়ান কৃতিক চৌধুরী এইখানে? অহংকার ভাঙল তবে? তা আগমনের কারণটা জানতে পারি? কৃতিক আজমেরি শেখের একটা কথাও জবাব না দিয়ে হনহনিয়ে ভিতরে প্রবেশ করলো। ওর পেছন পেছন প্রত্যয়ও। ভিতরে সবাই কৃতিককে দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে গেল বটে। সবার মনে একটাই প্রশ্ন, এ আবার কে? আদৌ বাঙালি নাকি বিদেশি? চেহারা দেখে তো মনে হচ্ছে দুটোই মিক্সড। কৃত্তিক জিভ দিয়ে গাল ঠেলে এগিয়ে গিয়ে আজমেরি শেখের ব্যক্তিগত ডিভানের উপর পায়ে পা তুলে বসে পড়ল। কৃত্তিকের বেয়াদবি দেখে আজমেরি শেখ এগিয়ে এসে অস্পষ্ট সুরে বিড়বিড়িয়ে কৃত্তিকের উদ্দেশ্যেই বলল, এটা আমার বাসা, বসার জায়গা, গেট আপ। কৃত্তিক পা দুলাতে দুলাতে বলল, আমার কোম্পানির টাকায় কেনা, ইনভেস্ট ফ্রম জেকে গ্রুপ, অ্যাম এ রাইট? কোম্পানির ধারে কাছেও তো আসো না, আমার নিজের কোম্পানি দাবি করছো? কৃত্তিক রহস্যের হাসি হেসে বলল, আমি যদি সারা জীবনও কোম্পানির ধারে কাছে না যাই, তাও জেকে গ্রুপ আমারই থাকবে। আজমেরি শেখ নিজের রাগটুকু সংবরণ করে গলার সুর খাদে নামিয়ে বললেন, কি চাইছো কি তুমি? হ্যাঁ কৃত্তিক, কেন আমার বাসায় অহেতুক এসে ঝামেলা পাকাচ্ছ? জবাবে কৃত্তিক বলল, ঝামেলা পাকাবো কেন? আশ্চর্য, কি প্রোগ্রাম হচ্ছিল এখানে? প্রোগ্রাম করুন না, আমার কোনো অসুবিধা নেই, আমিও দেখছি। কৃত্তিকের কথায় আজমেরি শেখ ওর দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে কৃত্তিক পুনরায় বলল, কেন? আমি ইনভাইটেড না? তাছাড়া ইনভাইট দিয়ে করবোটা কি? আফটার অল ইউ আর উই আর ফ্যামিলি, রাইট মামুনি? আজমেরি ঠিকই বুঝলেন, যে ছেলে সারা জীবন উনি উনি করে কথা বলেছেন, জীবন এইটুকু সম্মান পর্যন্ত দেয়নি, তার হঠাৎ করে মামুনি ডাকে নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। তবুও চোখের সামনে এতগুলো মেহমান দেখে দাঁতে দাঁত চেপে চুপ করে রইলেন তিনি। ঠিক তখনই সবার কৌতূহল, অযাচিত প্রশ্ন সব কিছুকে জলাঞ্জিত দিয়ে অরুকে নিয়ে অনু প্রবেশ করে বসার ঘরে। অরুর পরনে পিচ কালারের জামদানি শাড়ি, হাতে স্বর্ণের বালা, মাথায় ছোট্ট করে ঘোমটা টানা, দেখতে বেশ সুন্দর লাগছে। কিন্তু অরুর এই সৌন্দর্য দেখে কৃত্তিকের রক্ত গরম হয়ে উঠেছে মুহূর্তে। শরীরের শিরা উপশিরায় সেই টগবগে রক্তের উত্তাল ক্রোধ কোনোমতে ধামাচাপা দিয়ে পায়ের উপর পা তুলে অনবরত পা দোলাচ্ছে সে। অনু এগিয়ে এসে অরুকে রাজের মুখোমুখি কাউচে বসিয়ে দেয়। এতক্ষণ মাথা নুইয়ে রাখা জন্য কৃত্তিককে খেয়াল না করলেও কাউচে বসার সঙ্গে সঙ্গে কৃত্তিককে দেখে অরুর মুখ যেন থেকে রক্ত সরে গেল। প্রচণ্ড আতঙ্কে অজান্তে নিজেই খামচে ধরল নিজের শাড়ি। কৃত্তিক এই মুহূর্তে দু আঙ্গুলে কপাল ঘষতে ঘষতে অরুর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে।
পরনে তার সিলভার কালারের ব্ল্যান্ডেড শার্ট। শার্ট গলিয়ে শক্ত হয়ে থাকা হাতের জিম করা পুরুষালী পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান। কৃত্তিকে এভাবে হুট করে এই সময় দেখতে পেয়ে কৃত্তিকের আগুন চোখে চোখ রেখে তীর তীর করে কাঁপছে অরু। ওকে এভাবে কাঁপতে দেখে রাজের মা অরুর পাশে এসে বসে ওকে আশ্বস্ত করে বললেন, কাঁপছো কেন মা? আমরাই তো, একসময় এরাই তোমার আসল পরিবার হবে। এত ভয় পাওয়ার তো কিছু নেই। কে শোনে কার কথা? এই মুহূর্তে কারোর কথায় কোনোরূপ খেয়াল নেই অরুর। ও তো এখনো কৃতিকের দিকে ভয়ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কৃতিক কি থেকে কি করবে সেই ভয়ই ততস্থ অরু। কৃতিক প্রথমে অরুর থেকে চোখ সরিয়ে চারিদিকে একবার চোখ বুলালো, অতঃপর চট করে উঠে দাঁড়িয়ে অরুর হাতটা শক্ত করে চেপে ধরে ওকে টানতে টানতে রুমের দিকে নিয়ে গেল। কৃতিকের হঠাৎ এমন বিস্ফোরিত কাণ্ডে সবাই হতভম্ব। কারো মুখে কোনো বাক্য নেই। কি করছে এই ছেলে? কৃতিক যখন অরুকে নিয়ে রুমে যাচ্ছিল ঠিক তখনই অরুর অন্য হাত টেনে ধরে রাজ। কৃতিক রাজের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তীর্যক সুরে বলল, হাউ ডিয়ার ইউ? রাজ একটু সাহস দেখিয়ে বলল, শি ইজ নট ইউর প্রপার্টি। কৃতিক শুরু গলায় জবাব দিল, ইয়েস শি ইজ। কথাটা বলে কৃতিক রাজকে মারতে উদ্যত হবে, তার আগে প্রত্যয় অরুর থেকে রাজের হাত ছাড়িয়ে বলল, জানে বাঁচতে চাইলে ছাড়ো রাজ, অরু বিবাহিত। কৃতিক ভাই অরুর হাজব্যান্ড। প্রত্যয়ের শেষ কথাতে রুমের প্রত্যেকটা মানুষের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলল প্রত্যয় মাত্র এটা? আদৌ ঠিক শুনছে তো সবাই? আজমিরি শেখ আর অনু তো বাকরুদ্ধ পুরোপুরি। কৃতিক সেসবের দুপয়সা তোয়াক্কা না করে প্রত্যয়কে বলল, আবর্জনাগুলো পরিষ্কার করো অ্যাজ সুন অ্যাজ পসিবল, আর যেন এদের চোখের সামনে না দেখি আমি। প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক অরুকে নিয়ে রুমে গিয়ে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। অরু জানে ওর কপালে শনি নৃত্য করছে, তাই ভয়ের চোটে কুঁকড়ে আছে মেয়েটা। ভেতরে এসে অরুকে সোজা দাঁড় করিয়ে শার্টের হাঁটাটা গুটিয়ে ওর গালে নিজের সর্বশক্তি প্রয়োগ করে চপঘাট করল কৃতিক। সঙ্গে সঙ্গে ছিটকে মেঝেতে গিয়ে পড়ল অরু। ঢিলে খোপা করা লম্বা চুলগুলো বাঁদরহারা হয়ে পড়ল মুহূর্তেই। মেঝেতে বসে নিজের মুখটা দুহাতে চেপে ধরে তীব্র কান্না সংবরণ করার চেষ্টা চালাচ্ছে অরু। কৃতিকের দেখতে কি ভয়ানক কিনা লাগছে। আগুনের শিখার মতো চোখ দুটো দেখে মনে হচ্ছে আজ ওর খবর করে ছাড়বে কৃতিক। কৃতিক নিজের অন্য হাতাটা গোটাতে এগিয়ে এসে অরুকে বলল, এটা কেন দিলাম জানিস? আমার বউ হয়েও অন্য কারো সামনে বসার স্পর্ধা দেখানোর জন্য। অরুকে শক্ত হাতে টেনে তুলে কৃতিক ওর অন্য গালে থাপ্পড় দিতে উদ্যত হলো। ওর চোখ দুটো বন্ধ করে কাঁপতে কাঁপতে বলল, ব্যথা পাচ্ছি, কষ্ট হচ্ছে আমার, আর মারবেন না, আমি ইচ্ছে করে কিছু করিনি। আপা বলেছিল দেখতে এলে কি বিয়ে হয়ে যায় নাকি, তাছাড়া আপনিও তো আসেননি। এই কদিন কি করতাম আমি? কৃতিক আর মারল না ওকে। হাত নামিয়ে রেগেমেগে ওর গলাটা চেপে ধরে হিসিয়ে বলল, একবার ফোন করতে পারতি না? আমি আদৌ বেঁচে আছি কিনা মরে গিয়েছি সেটা অন্তত খোঁজ নিতে পারতি। বিধবা হওয়ার এত শখ? ওরও কাঁদতে কাঁদতে বলল, কি বলছেন এসব? ফোন তো আমার কাছে ছিলই না, মা নিয়ে গেছে সেই কবে। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওরুর গলা ছেড়ে দেয়। ফর্সা গলাটা আঙ্গুলের চাপে রক্তিম হয়ে আছে। কৃতিক তীক্ষ্ণ চোখে সেদিকে একবার নজর দিল, তারপর অরুর বাহু ধরে ওর কাছে নিয়ে এসে ওর সুন্দর কারুকাজ করা ব্লাউজ দুটো হাতেই একটানে ছিঁড়ে ফেলল কৃতিক। ওকে রেখে হঠাৎ ওর জামা কাপড় টেনে ছিঁড়তে দেখে ওরু আঁতকে উঠে বলল, কি করছেন এটা? কৃতিক ওরুর চুলের গার্ডার, ঠোঁটের লিপস্টিক, চোখের কাজল সবকিছু নিজ হাতে দিয়ে এক একটা লেপটে দিতে দিতে চোয়াল শক্ত করে বলল, অন্য কারোর সামনে নিজের সৌন্দর্য বিলাতে কেন গেলি অরু? আমার রাগ কমছে না কিছুতেই, তোকে মারতেও পারছি না, কলিজায় লাগছে, উল্টে আমি ব্যথা পাচ্ছি, ইচ্ছে তো করছে নিজে। কৃতিক কথা শেষ করার আগেই নিজের নরম তুলতুলে হাত দিয়ে ওর মুখটা চেপে ধরল অরু।
অতঃপর কৃতিকের চোখে চেয়ে কাঁদতে কাঁদতে এদিক ওদিক না সূচক মাথা নাড়ালো। ওর এমন প্রতিক্রিয়া কৃতিকের কি না কি হলো কে জানে। ও হুট করেই ওরুকে দেয়ালের সাথে চেপে ধরে ওর লালচে হয়ে যাওয়া রক্তাক্ত গলায় স্বগতিতে মুখ ডুবিয়ে দিল। কৃত্তিক জিদের বশ ভর্তি হয়ে ক্রোধটা একটু বেশি ঢালছিল ওরুর উপরে। তবু চোখ মুখ খিচে পুরোটাই সহ্য করে নিল ওরু। এই মিষ্টি যন্ত্রণাটুকু বোধহয় ওর পাওনা ছিল। ওদিকে বাইরে থেকে দরজা ধাক্কাতে ধাক্কাতে হয়রান হয়ে উঠেছেন আজমেরি শেখ। প্রচণ্ড মানসিক চাপ আর হঠাৎ রেগে যাওয়ার ফলস্বরূপ শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়েছে তার। মাকে এভাবে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে দেখে অনু তড়িঘড়ি করে মাকে বসার ঘরে গিয়ে এসে বলল, তুমি একটু বসো মা, আমি ডাকছি ওদের। প্রত্যয় বাইরের দাঁড়িয়ে ছিল এতক্ষণ। মাত্র অনুকে দরজার দিকে এগিয়ে যেতে দেখে ও নিজেও এগিয়ে গেল অনুর পিছু পিছু। যেতে যেতে পেছন থেকে প্রত্যয় বলল, এখন না ডাকলেই ভালো হবে, ভাই খুব রেগে আছে। প্রত্যয়ের কথায় অনু ঝাঁঝিয়ে উঠে বলল, খবরদার, আর একটাও কথা যদি বলছেন। আপনি সব জানতেন, অথচ আমাকে বোকা ভেবে দিনের পর দিন ভালোবাসা দেখে আমার পিঠে ছুরি মেরেছেন। প্রত্যয় আশ্চর্য হয়ে বলল, আমি কি করলাম আজিব? আপনি আমাকে বলেননি কেন যে ওরু এত বড় একটা অন্যায় কাজ করেছে? প্রত্যয় ভ্রুকুঞ্চিত করে বলল, কি অন্যায় করেছে ওরু? অনু এবার হাঁটার গতি থামিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল, সৎ ভাইকে বিয়ে করা অন্যায় নয়। ওরু না হয় ছোট মানুষ, কিন্তু কৃত্তিক ভাইয়া সে তো ছোট নয়। তাহলে তিনি এটা কিভাবে করলেন? কিসের প্রতিশোধ নিতে উনি আমাদের মুখ এভাবে চুনকালি মাখালেন, আমার বোনের জীবনটা নষ্ট করলেন? প্রত্যয় এবার একটু রেগে গিয়ে বলল, ধর্মে কিংবা আইনে ওদের বিয়ের সম্পূর্ণ বৈধতা আছে, তাহলে চুনকালির কথা কেন আসছে? অনু অনু তেতে উঠে বলল, আপনি সমাজ বোঝেন? সারা জীবন তো থেকেছেন অসামাজিক জাহান কৃতিকের সাথে সাথে, তাহলে কি করে বুঝবেন সমাজের মর্ম? আজ বাদে কাল যখন পুরো সমাজ আমাদের পেছনে কথা বলবে, ছি ছি বলি আওড়াবে, সবাই কানাঘুষা করবে যে আজমেরি শেখ টাকার জন্য নিজের সৎ ছেলের গলায় নিজেরই মেয়েকে গুছিয়ে দিয়েছেন, তখন আপনাদের মতো মানুষের গায়ে না লাগলেও সমাজের অপমান আর বিদ্রূপ আমাদের 3 মা মেয়ের মরে যাওয়ার ছাড়া উপায় থাকবে না, কারণ সমাজে এক ঘরেদের কোনো স্থান নেই। অনুর এক নাগাড়ে বলা হাজারটা যুক্তির পাছে প্রত্যয় আর কোনো যুক্তিই খুঁজে পেল না অনুকে ঘায়েল করার জন্য। তাই ও সহসা ওখানে দাঁড়িয়ে রইল নিঃশব্দে, আর অনু গটগটিয়ে এগিয়ে গেল ওরুর রুমের দিকে। দুই পাশে দুটো ডিভানের উপর পায়ে পা তুলে মুখোমুখি হয়ে বসে আছে আজমেরি শেখ আর জায়ান কৃতিক। অনেকক্ষণ ধরেই তাদের মাঝে পুরো দস্তর নীরবতা বিরাজমান। ওদের থেকে একটুখানি দূরে দাঁড়িয়ে আছে অনু, প্রত্যয় আর অরু। জামা কাপড় পাল্টে ওড়না দিয়ে গলার কলার বনগুলো খুব সাবধানে ঢেকে তবেই বেরিয়েছে অরু, নয়তো খানিকক্ষণ আগে পুরো গলায় কৃত্তিকের জিদের তোপে করা দাগগুলো সবার সামনে উন্মুক্ত বই হয়ে যাবে অনায়াসে। এই মুহূর্তে অরু সবার আড়ালে মাথা নুয়ে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন ওই মস্ত বড় অপরাধী, আর এখানে ওর বিচার সভা বসেছে। চারিদিকে থমথমে পরিবেশটাকে আরো খানিকটা গুমট করে দিয়ে আজমেরি শেখ বলল, আমার মেয়েটাকে বলির পাঠা কেন বানালে কৃত্তিক? কৃত্তিক ভাবলেশীন কণ্ঠে বলল, ফার্স্ট অফ অল আমি আপনার মেয়েকে বিয়ে করেছি, বলির পাঠা বানাইনি। আর সেকেন্ডলি আই থিঙ্ক শি ইজ মাই হার্টবিট। কৃত্তিকের কথায় চটে গেল আজমেরি শেখ। দাঁতে দাঁত চেপে বলল, মজা করছো আমার সাথে? নিজের সৎ বোনকে বিয়ে করতে লজ্জা করলো না তোমার? কৃত্তিক বাঁকা হেসে নিজের ঠোঁট কামড়ে বলল, শুধু বিয়ে নয়, আরও অনেক কিছু করেছি, এই যে একটু আগেও করেছি, কিন্তু বিশ্বাস করুন একটু লজ্জা লাগেনি। কেনই বা লজ্জা লাগবে বলুন? বউ হয়তো। যে পুরুষ বউয়ের সামনে লজ্জা পায় সে আবার কেমন পুরুষ বলুন? কৃত্তিকের কথায় অনু আর আজমেরি শেখ দুজনই অগ্নি দৃষ্টিতে তাকালো অরুর পানে, যেন এই মুহূর্তেই মাথা নিচু করে ফুপাচ্ছে। ওর দিকে তাকিয়ে লাভ নেই, আমার বউকে আমি যেটা বলবো ও সেটাই করবে। কৃতিকের কথায় আজমেরি শেখ চোখ ঘুরিয়ে বললেন, তুমি একা একা
থেকে আমেরিকান কালচারে বড় হয়ে একটা বেহায়া তৈরি হয়েছো। আর তুমি যেটাকে বিয়ে ভালোবাসা বলছো না, এটা আসলে ভালোবাসা নয়। ইটস ইয়োর অপশনস, আনহেলদি অপশনস, যার শিকার হয়েছে আমার মেয়েটা। নয়তো নিজের হাঁটুর বয়সী একটা মেয়েকে কে ভালোবাসে? আজমেরি শেখের কথায় কৃত্তিক ঠোঁট উল্টে বাহাবা দিয়ে বলল, আপনি সত্যি জিনিয়াস। না হলে এত তাড়াতাড়ি কিভাবে বুঝে গেলেন জিনিসটা? আর আমি কখন বললাম যে আমি ওরকে ভালোবাসি? আমি ওর প্রতি অবসেসড, আনহেলদি রকম অবসেশন। আর এটাই সত্যি। এখন আপনি সেটা ভালো ভালো নেবেন নাকি নেবেন না সেটা একান্ত আপনার ব্যাপার, বাট আমার বউকে আমি চাই, ব্যাস। কথাটা শেষ করে তড়াক করে দাঁড়িয়ে পড়ে কৃত্তিক। অতঃপর অরুর দিকে এক পলক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কৃত্তিক বলে, কিছুদিন সময় নিন, মন দিয়ে ভাবুন। বিয়েটা যেহেতু হয়ে গিয়েছে, তার মানে শি বিলংস টু মি। তাই আপনাকে জোর জবরদস্তি করে ওরুকে কষ্ট দিতে চাইছি না। তবে হ্যাঁ, আমার বউকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। অ্যান্ড আই মিন ইট। কথাটুকু শেষ করে গটগটিয়ে জায়গা ত্যাগ করে কৃত্তিক। ওর বিয়ে হয়ে গেছে, আজমেরি শেখ চাইলেও আর মেয়েকে ইচ্ছের বিরুদ্ধে আটকাতে পারবে না, কোথাও বিয়ে দিতে পারবে না। কৃত্তিক যা চাইবে তাই করতে হবে। ব্যাপারটা বুঝে আসতেই অকস্মাৎ ক্ষেপে গেলেন তিনি। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে টেনে এনে এলোপাথারি চড় বসাতে লাগলেন মেয়ের দুই গালে। হঠাৎ এভাবে এলোপাথারি থাপ্পড়ে অরুর মাথার চক্কর দিচ্ছে বারবার। ও কাঁদতে কাঁদতে মাকে আকুতি করে থামতে বলছে, তবুও আজমেরি শেখের হাত থামছে না। ওকে মারতে মারতে তিনি কাঠিন্য সুরেই বললেন, একটা নোংরা কীট জন্ম দিয়েছি আমি, বেহায়া নির্লজ্জ নষ্টা। নিজের থেকে 12 বছরের বড় সৎ ভাইয়ের সাথে শুতে একটু লজ্জা করলো না তোর? মায়ের কথায় ওরও যেন আকাশ থেকে পড়ল। কি বলছে মা এসব? তার আর জায়ান কৃতিকের সম্পর্ক তো এতটাও গভীরে যায়নি, আর মা কিনা এত নোংরা চিন্তা করে ফেলেছে। ছি! কথাটা ভাবতেই ডুকরে কেঁদে উঠল অরু। ওদিকে অরুর কান্নার আওয়াজ কানে পৌঁছাতে দরজার কাছে থেকে পুনরায় তড়িৎ বেগে ফিরে এলো কৃত্তিক। হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেগে মেগে এদিকেই এগিয়ে আসছে কৃত্তিক। তা দেখে মায়ের হাত চালানোকে পুরোপুরি অগ্রাহ্য করে দৌড়ে গিয়ে হাঁটু মুড়ে কৃত্তিকের পায়ের সামনে বসে পড়ল অরু। ওর সামনে হাত জোড়ে কাঁদতে কাঁদতে বলল, হাত জোর করে বলছি, আর অশান্তি করবেন না। মা এমনিতেই অসুস্থ, এত চাপ নিতে পারবেন না তিনি। আমি কি কথা দিচ্ছি, আপনি ছাড়া এই জীবনে অন্য কোনো পুরুষের সামনে আর নিজেকে উপস্থাপনা করব না আমি, কোনো দিনও না। তাও আপনি ফিরে যান দয়া করে। কৃতিক অরুর মুখোমুখি হয়ে বসে সকলের সামনে অরুর ঠোঁটে আর কপালে আলতো চুমু খেলো। তারপর ওর গালে হাত বুলিয়ে বলল, তুই কেন পায়ে পড়ছিস জান? তোর জায়গায় তো আমার বুকে। কৃত্তিকের আদরে আওয়াজে আবারও ফুপিয়ে কেঁদে উঠল অরু। কৃত্তিক নিজের অন্য হাতটা অরুর আরেক গালে ছুঁয়ে ওর চোখের পানি মুছে দিতে দিতে বলল, বিশ্বাস কর অরু, তোর কষ্ট দেখে আমার হৃদয় ছিঁড়ে যাচ্ছে। একবার শুধু বল তুই আমার সাথে যাবি, বাকিটা আমি বুঝে নিব। প্লিজ বল। অরুণ নিজের হাত দিয়ে কৃত্তিকের হাত ধরে বলল, একটু সময় দিন আমাকে, আমি আপা আর মাকে ঠিক বোঝাতে পারবো। অরুর কথায় কৃত্তিকের স্বাভাবিক মুখশ্রীটা মুহূর্তে কঠিন হয়ে উঠল। ও অরুর দিকে একটা তাচ্ছিলের হাসি ছুড়ে বলল, মা আর আপা যদি তোর কাছে এতটাই প্রয়োজনীয় হয়, আমার কথা যদি তোর কাছে এতটাই অগ্রাহ্য মনে হয়, তাহলে আমিও তোকে আর জোর করব না। আমার কাছে যেতে হবে না তোকে, থাকতে হবে না আমার সাথে। তবে হ্যাঁ, আমাকে খুঁজে না পেলে আবার কান্না করিস না যেন, বিকজ আই হেটস ইউর টিয়ার্স বেবি। নিজের কথা শেষ করে মুহূর্ত ফুসরত না দিয়ে বাসা থেকে হনহনিয়ে বেরিয়ে গেল কৃত্তিক। ওর এখনও অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। কৃত্তিকের শরীরের মাতাল করা স্যান্ডালউডের গন্ধটা এখনও চারিপাশে মম করছে। এই তো একটু আগেও দুহাত দিয়ে ওরুকে ছুঁয়েছিল সে, আর এখন কোথাও কোথাও নেই। সব কিছু কেমন শূন্য। গলার ভেতর দলা পাকিয়ে আছে অজস্র কান্নারা, যার দরুন নাকের ডগাটা বারবার ফুলে উঠছে অরুর। ওর ছোট্ট মস্তিষ্কটা ওখানেই ঠিক ধরতে পারছে না। একটু আগে কি বলে গেল কৃত্তিক, কী বা বোঝালো ওই কঠিন কথাগুলো দ্বারা?